ওকে, হ্যালো, ওয়েলকাম গাইস। আজকে আমরা হাইড্রোলজি যে পার্টটা আছে তার হাইড্রোগ্রাফ এর পরের পার্টটা পড়ব, ঠিক আছে? তো নেক্সট পার্ট অফ হাইড্রোগ্রাফ ক্লাস 2। আজকের পার্টে আমরা হাইড্রোগ্রাফের যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো সম্বন্ধে জানবো। হাইড্রোগ্রাফ কী করে তৈরি হয়, হাইড্রোগ্রাফের এলিমেন্টগুলো কিসের উপর ডিপেন্ড করে, অ্যান্ড এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন্স আছে এবং একটা নিউমেরিক্যাল কোশ্চেন্সও আমরা করবো, ঠিক আছে? রান আপ ডেপথ বের করার একটা কোশ্চেন করবো। সো আজকের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে ফ্রম দ্য প্রিলিমিনারি পয়েন্ট অফ ভিউ। মানে এই ধরনের ক্লাসগুলো না বুঝতে পারলে পরের দিকের যখন একটু কঠিন জিনিস আসবে তখন তুমি বুঝতে পারবে না। সো আজকের ক্লাসটা কিন্তু ভালো করে জানবে। তো ফার্স্ট আমাদের কী টপিক হলো এলিমেন্টস অফ হাইড্রোগ্রাফ। এলিমেন্টস অফ বেসিক্যালি আমরা এটা ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ করছি, ঠিক আছে? এলিমেন্ট অফ ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ কেন করবো? এলিমেন্ট অফ ফ্লাড হাইড্রোগ্রাফি, ঠিক আছে? এলিমেন্ট অফ ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ দাও। এক্সেলেন্ট। তাহলে আমরা কি করছি? এলিমেন্টস অফ ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ। আচ্ছা, এই ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ কি সব কিছু আমি বলবো, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? প্রথমে আমি ছবিটা ড্র করে তোমাদের দেখাই, দেখা যাচ্ছে কিনা দেখি। হ্যাঁ, দেখা যাচ্ছে। এক সেকেন্ড দাঁড়াও। ঠিক আছে। তাহলে দেখো এখানে কি কি হচ্ছে। বেসিক্যালি যখন আমাকে এলিমেন্ট ড্র করতে হবে হাইড্রোগ্রাফের, তখন আমি এই রকম একটা এক্স অ্যাক্সিস আঁকাবো, সরি এটা ওয়াই অ্যাক্সিস আঁকাচ্ছি, তার সাথে একটা এক্স অ্যাক্সিস থাকবে, ঠিক আছে? বুঝতেই পারছো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তাই না? এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে কী থাকে সেটা ইম্পর্টেন্ট। ওয়াই অ্যাক্সিসে তোমার থাকবে হচ্ছে ডিসচার্জ থাকবে হচ্ছে কিউ, যেটাকে আমরা বলি হচ্ছে মিটার কিউব পার সেকেন্ড, ঠিক আছে? এটা হচ্ছে ডিসচার্জ, দিস ইজ কিউ মিটার কিউব পার সেকেন্ড। আর এখানে কি থাকছে? এখানে থাকছে তোমার হচ্ছে টাইম, ডিসচার্জ ভার্সেস টাইমের গ্রাফ। এখানে আমাকে কিছু জিনিস দেখাতে হবে বলে আমি নিচে রাখছি। এটা হাইড্রোগ্রাফ খুব ভালো করেই জানো। দেখো হাইড্রোগ্রাফ ড্র করা লোকে প্রথমেই এরকম করে ড্র করা শুরু করে দেয়, দিস ইজ ভেরি রং, ঠিক আছে? একটা কাজ করো, ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ না করে ফ্লাড হাইড্রোগ্রাফি। ফ্লাডটা তো তোমরা জানো, ফ্লাড হাইড্রোগ্রাফি দেখাই, এলিমেন্ট অফ ফ্লাড হাইড্রোগ্রাফ, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফটা আমরা পরে দেখাবো, ঠিক আছে? তো প্রথমে এটা করে দেয়, প্রথমে কিন্তু এটা কখনোই করা উচিত না। কেন বলো তো? প্রথমে কি হাইড্রোগ্রাফ হবে? হাইড্রোগ্রাফ ইজ এ রেজাল্ট অফ সামথিং, রেজাল্ট অফ হুইচ হাইড্রোগ্রাফ, মনে রাখবে, ইট ইজ এ রেজাল্ট অফ প্রেসিপিটেশন। তো বৃষ্টি যদি না হয় তাহলে কি হাইড্রোগ্রাফ আসবে? কখনোই না। যখন তোমাকে ড্র করতে বলবে পরীক্ষায়, ধরো তোমাকে ফ্লাড হাইড্রোগ্রাফ ড্র করে বলে এলিমেন্ট সম্বন্ধে করতে বললো, বলতেই পারে কিন্তু, আমাকে যেমন বলেছিল না একবার যে প্লিজ ড্র দ্য কী বলে ওটাকে তোমার ওই ল্যাটারাল আর্থ প্রেশারের জিনিসটা ক্যান্টিলিভার রিটেনিং ওয়াল অ্যান্ড শো দ্য এলিমেন্টস, এরকম কোশ্চেন কিন্তু করতেই পারে। তেমনি এখানেও তোমাকে করতে পারে যে শো দ্য, মানে ড্র দ্য হাইড্রোগ্রাফ, ফ্লাড হাইড্রোগ্রাফ অ্যান্ড শো দ্য এলিমেন্টস। তুমি যদি প্রথমে এরকম হাইড্রোগ্রাফ ড্র করে দাও সেটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। মেইনস এক্সামের ক্ষেত্রে তুমি কি কোনটা আগে কোনটা পরে করবে ডাজেন্ট ম্যাটার। ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু ওরা দেখছে যে তুমি কি করে হাইড্রোগ্রাফটা ড্র করছো। ইনিশিয়ালি তোমাকে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ড্র করতে হবে, দেন ইউ হ্যাভ টু ড্র দ্য প্রেসিপিটেশন। প্রেসিপিটেশনটা কোথায় দেখানো হয় দেখো, প্রেসিপিটেশনটা জেনারেলি এখানে দেখানো হয়, এরকমভাবে থাকে। দিস ইজ কল প্রেসিপিটেশন। এটা হলো তোমার মানে ফ্লাড হাইড্রোগ্রাফের ডেপথটা, ঠিক আছে? মানে মিটারে দেখানো হয়। তাহলে কি এটা হচ্ছে তোমার ডেপথ। কত ডেপথের রেনফল হলো? 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। আমি বলেছিলাম সবসময় ডেপথ হিসাবে রেনফলকে ইন্ডিকেট করা হয়, তার সাথে এরিয়াল এক্সটেন্ট গুণ করলে তোমার ভলিউম চলে আসবে। কারণ কি আমরা যেটা দিয়ে মেজার করি, মানে রেন গেজ আর কি, সেই রেন গেজ কিন্তু আমাদের ডেপথেই দেয়। সো এখানে কিন্তু রেইনফল ডেপথ, এটা কি ডেপথ? রেইনফল ডেপথ। এটা তোমার থাকছে হচ্ছে রেইনফল ডেপথ। পরিষ্কার বুঝতে পারলে? এর মধ্যে আর কোনো ঝামেলা নেই। এইটা হচ্ছে তোমার টাইমটা। টাইমটা মানে হচ্ছে এইটুকু সময়ের জন্য রেইনফল হয়েছে, এইটা তোমাকে সবার প্রথমে দেখাতে হবে। তুমি যে কোনো হাইড্রোগ্রাফের বই খুলে দেখো, এটা থাকবেই থাকবে, দিস হ্যাজ টু বি দেয়ার। এবার বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে তোমরা এটা না করে প্রথমে এরকম হাইড্রোগ্রাফ ড্র করে দাও, কিন্তু সেটা কিন্তু করবে না। প্রথমে রেইনফলটা আসে, মানে ফার্স্ট তো রেইনফল আসবে, তারপরে তো অন্য কিছু আসবে না। তো এই রেইনফলটা তোমাকে শো করতে হবে। তো বেসিক্যালি এটা হচ্ছে রেইনফলের ইন্ডিকেশন। এই বৃষ্টিটা হলো বলে এবার তোমার হাইড্রোগ্রাফ হবে। তো কি বললাম? হাইড্রোগ্রাফ ইজ এ রেজাল্ট অফ রেইনফল। প্রথমে রেইনফল হবে, তারপরে হাইড্রোগ্রাফ আসবে। তো প্রথমে তুমি কজটা দেবে, তারপরে এফেক্ট, ঠিক আছে? ওকে, তাহলে এবার আমি এফেক্টটা ড্র করি। এফেক্টটা কি? এর ফলে হাইড্রোগ্রাফ হয়েছে, যেহেতু ফ্লাড হাইড্রোগ্রাফ না, সেহেতু আমি এখান থেকে ড্র করবো না। এটা যদি ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ হতো তাহলে এখান থেকে করতাম। আমি সব কিছু বলবো। ফ্লাড হাইড্রোগ্রাফ আমাদের একটু উপর থেকে শুরু হয়, ঠিক আছে? ওকে, এই গেল, এই হচ্ছে তোমার হাইড্রোগ্রাফের ইন জেনারেল শেপটা এরকম।
আমি আবার বলছি, দিস ইজ দ্য ইন জেনারেল শেপ অফ দ্য হাইড্রোগ্রাফ। এরকম যে হাইড্রোগ্রাফ হবেই তার কিন্তু কোনো মানে নেই। ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে এরকম শেপ হওয়ার। তোমাকে যদি জিজ্ঞেস করে তুমি বলে স্যার আইসোলেটেড স্ট্রম হতে হবে, মানে এই যে বৃষ্টিটা হচ্ছে না এটা যেন আইসোলেটেড হয়, মানে ধরো 2-3টে বৃষ্টি একসাথে ওভারল্যাপ করছে, তাহলে কিন্তু এরকম শেপ আসবে না। তাহলে কিরকম শেপ আসবে ভগবানও জানে না। তুমি বুঝতে পারলে? আরে 4-5টা বৃষ্টি যদি একসাথে ওভারল্যাপ করে, 4-5টা স্ট্রম ধরো একসাথে ওভারল্যাপ করছে, তাহলে কিরকম হাইড্রোগ্রাফ হবে কে জানে। এটা কোন ক্ষেত্রে হচ্ছে, যদি আইসোলেটেড রেন হয়, মানে একটা ইন্টেন্সিটির রেন হচ্ছে, আইসোলেটেড একটা বৃষ্টি হচ্ছে এবং ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হচ্ছে, তাহলে এইরকম হাইড্রোগ্রাফের শেপটা হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটু স্লোপ দিলে ভালো হয়, এটা এরকম না হয়ে এই জায়গাটা একটু কনকেভ থাকে, এইরকম হলে ভালো হয়। তাহলে আমি এবার পয়েন্টের নামগুলো দেবো। ধরো এই যে যেখান থেকে শুরু হচ্ছে এটা এ, এই জায়গাটাকে আমি বি দিলাম, এই জায়গাটাকে আমি সি নাম দিলাম, এই জায়গাটা মোটামুটি নাম দিলাম ডি, আর এই জায়গাটা আমাদের ফিনিশ হয়ে যাচ্ছে নাম দিলাম ই। বুঝতে পারলে? তাহলে কি হলো, এ বি সি ডি ই, দিজ আর দ্য নেম অফ দ্য হাইড্রোগ্রাফ। এবার এর মধ্যে কোনটা কি জিনিস দেখো। তার প্রথমে এই জিনিসটা তোমাদের দেখিয়ে দিই। এইখান থেকে এই পুরো জিনিসটাকে বলে হচ্ছে বেস পিরিয়ড, টিবি, যতদিন না পর্যন্ত হাইড্রোগ্রাফটা আছে। ঠিক আছে? বুঝতে পারলে? পুরো জিনিসটাকে বলছে হচ্ছে টিবি। টিবি মানে কি? বেস পিরিয়ড। প্রথম থেকে এইটুকু, এটা হচ্ছে টাইম অফ পিক, মানে কত সময়ের মধ্যে পিক হলো। আর তারপর থেকে এটাকে বলা হচ্ছে টাইম অফ রিসেশন, টিএস। এটা হচ্ছে টাইম অফ রিসেশন। তাহলে এটা হলো টাইম অফ পিক, এটা হলো টাইম অফ রিসেশন। বুঝতে পারলে? দিস ইজ পিক, দিস ইজ টাইম অফ রিসেশন, দিস ইজ টিবি, মানে হচ্ছে বেস পিরিয়ড। এই জিনিস হচ্ছে জিনিস। এরপরেও দুটো জিনিস এখানে আছে, কি কি জিনিস আছে সেটা আমি এখানে না দেখে পরেরটাতে দেখাবো। এইখানে আছে, রাইট নাও আমি ওটা দেখাতে চাইছি না। প্রথমে আমি এই এলিমেন্টগুলো সম্বন্ধে বলে দিই, তারপরে আমি নেক্সট এলিমেন্ট আসবো। আচ্ছা, এই টাইমটা আমি এখানে মুছে দিচ্ছি, কারণ কি এখানে আমাকে লিখতে হবে। এই টাইমটা আমি এখানে মুছে দিলাম। ঠিক আছে? টাইমটা ধরে নিলাম এখানে আছে। ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট কি জিনিস বলো তো, এবি। হোয়াট ডাজ এবি মিন? এবিটাকে আমরা রাইজিং লিম্ব বলি। দেখো, কালো দিয়ে লিখতে হবে। এবি মিনস ইট ইজ এ রাইজিং লিম্ব। মনে রাখবে কিন্তু, এগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইন্টারভিউতে তোমাকে জিজ্ঞেস করবে যে একটা ফ্লাড হাইড্রোগ্রাফ বা একটা ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ ড্র করে তার সম্বন্ধে বলো, তখন তোমাকে এগুলো বলতে হবে কিন্তু। তাহলে এটা হলো রাইজিং লিম্ব। রাইজিং লিম্ব মানে উপরে উঠছে। তোমাকে নেক্সট কোশ্চেন জিজ্ঞেস করবে, তুমি এরকম করে এটাকে কেন করলে, এরকম কেন করলে না? ওয়াই নট দিস? এরকম নয় কেন, মানে উত্তল হলো না কেন, অবতল হলো কেন? বুঝতে পারছো না? এটা কিন্তু কনকেভ, নট কনভেক্স। রাইজিং লিম্ব দেখো, ইট ইজ কনকেভ ইন নেচার। কেন? বিকজ ইট ইজ কনকেভ ইন নেচার, মানে এটা কনকেভ। তার কারণটা হচ্ছে, এটা না আমি মুছে দিচ্ছি, বিকজ এটা কি বলতো, ইনিশিয়াল লসেস ফেস করে। মানে যখন ধরো প্রথমে বৃষ্টি হলে কি হবে, ইনফিল্ট্রেশন হবে। দিজ আর কিন্তু লসেস। কেন? আমি কি বলেছিলাম, অ্যাবস্ট্রাকশনস ফ্রম প্রেসিপিটেশন আর অল দোজ লসেস। ইভাপোরেশন হবে, প্রথমে সয়েলের যে ভয়েডসগুলো আছে সেটা ফিল হবে, তাই না? তো সেগুলো তো লসেস হচ্ছে। তো সেই লসেসগুলো যেহেতু ফিল করছে, সেহেতু এটা রাইজিং লিম্বটা হচ্ছে কনকেভ হয়। যদি লসেস না থাকতো তাহলে কিন্তু অবতল হতো, মানে কনকেভ হতো, কনভেক্স হতো। যদি লসেস না থাকতো তাহলে কিন্তু কনভেক্স হতো। কিন্তু যেহেতু যখন প্রথমে বৃষ্টি পড়ছে তখনই কি তুমি রান আপ পাও? যখন প্রথমে বৃষ্টি পড়ে তখন কি তুমি সঙ্গে সঙ্গে রান আপ পাও? কখনোই পেতে পারো না। ইট উইল টেক সাম টাইম। মানে ধরো 5 মিনিট কোনো জল নেই, 5 মিনিট পরে আস্তে আস্তে ওই যে স্মেলটা আসে, মাটির স্মেলটা, তারপরে আস্তে আস্তে তোমার জল জমে। তো জল জমাটা যেহেতু একটু স্লো প্রসেস, আমি বলতে চাইছি অ্যাজ ইট ইজ এ স্লো প্রসেস, সেই জন্য কিন্তু এর নেচারটা কনকেভ হয়। বিকজ কি কনকেভ, কারণ কি ইট ইজ কনকেভ ইন নেচার, বিকজ তার কারণটা হচ্ছে initial losses are there which slows down the process, run off process, মানে রান অফটাকে ওরা স্লো করে দেয়। বুঝতে পারলে? সো রাইজিং লিম্ব হচ্ছে ইট ইজ কনকেভ ইন নেচার বিকজ দ্য ইনিশিয়াল লসেস আর দেয়ার হুইচ স্লোজ ডাউন দ্য রান অফ প্রসেস। তাহলে রান অফ প্রসেসটাকে যেহেতু স্লো ডাউন করে দিল, সেই জন্য এটা কনকেভ হয়। আর একটা এখানে ইম্পর্টেন্ট ব্যাপার আছে, যে এই যে তোমার দেখি দেখা যাচ্ছে কিনা, এক সেকেন্ড দাঁড়াও তো। হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে যখন দেখা যাচ্ছে তাহলে এটা করি। তাহলে দেখো, 3টে জিনিস আছে না, এটা 3টে কিন্তু আলাদা আলাদা জিনিসের উপর ডিপেন্ড করে। এটা আমি আলাদা কালি দিয়ে লিখছি, আলাদা কালি দিয়ে কেন লিখছি, কারণ কি ইম্পর্টেন্ট, এমসিকিউতে ডাইরেক্টলি এখান থেকে কোশ্চেন দেবে যে এবিটা যে আছে সেটা কিসের উপর ডিপেন্ড করে। তুমি বলবে ইট ডিপেন্ডস অন, ইম্পর্টেন্ট কিন্তু এটা, হ্যাঁ,
ডিপেন্ডস অন দ্য স্লোপ অফ দ্য ক্যাচমেন্ট। বুঝতে পারলে? তোমাকে অনেক কিছু দেবে, স্লোপের উপরে, রেনফল ইন্টেন্সিটির উপরে, স্টোরেজের উপরে, লট অফ থিং দে উইল আস্ক ইউ। তোমাকে সবসময় মনে রাখতে হবে যে এবি যে সেগমেন্টটা আছে, সেই সেগমেন্টটা যেটা রাইজিং লিম, সেটা কিন্তু স্লোপ অফ দ্য ক্যাচমেন্টের উপর ডিপেন্ড করে। এটা তুমি আন্ডারলাইন করে রাখো। এমসিকিউতে যদি কোশ্চেন আসে এখান থেকেই আসতে পারে। আজকে যতটুকু আমি পড়ালাম তার মধ্যে এমসিকিউর ফার্স্ট কোশ্চেন হচ্ছে এইটা, তার আগে কোনো এমসিকিউ কোশ্চেন হতে পারে না। ওগুলো ইন্টারভিউতে আসতে পারে। এমসিকিউ কিন্তু ডাইরেক্ট বলবে যে এবি যে রাইজিং লিমটা আছে সেটা কিসের উপর ডিপেন্ড করে, স্লোপ। বুঝতেই পারছো স্লোপের উপর কেন ডিপেন্ড করে। ধরো একটা ক্যাচমেন্ট খুব স্লোপি আছে, তাহলে কি হবে বলো তো? এই রান অফটা তাহলে কিভাবে পাওয়া যাবে? একদম স্টিপ পাওয়া যাবে। ধরো স্লোপটা এরকম হালকা, বেশি না, তাহলে আরো এরকম কনকেভ হবে। যত স্লোপ কম হবে কনকেভিটি তত বাড়বে। তুমি এটা বলতে পারবে পরীক্ষার সময়, কি বলবে যে স্যার স্লোপের উপর কি করে ডিপেন্ড করে, যদি তোমাকে বলে তুমি বলো স্যার যত বেশি স্লোপ হবে তত স্ট্রেট লাইন পাওয়া যাবে, স্ট্রেট। আর স্লোপ হচ্ছে এরকম, তার মানে বৃষ্টির জলটা ফট করে পেয়ে যাব। যত বেশি স্লোপ কম হবে তত কনকেভ হতে থাকবে। তাহলে এখানে কি লিখবে স্যার দেখুন, if the slope of the catchment increases, যদি স্লোপ ইনক্রিজেস হয় তাহলে কি হবে? দ্য সেগমেন্ট না লিম্বটা, দ্য লিম্ব বিকাম স্ট্রেট, STRAIGHT। ঠিক আছে, লিম্বটা হবে স্ট্রেট। যত স্লোপ কম হবে, অ্যান্ড ইফ দ্য স্লোপ ইজ লেস, যত স্লোপ কম হবে দ্য কনকেভিটি কি হবে? ইনক্রিজেস, বাড়তে থাকবে। তত তোমার কনকেভিটি বাড়তে থাকবে। যত কনকেভ আছে তার মানে তুমি বুঝতে পারবে তত ফ্ল্যাট। ঠিক আছে, তাহলে কনকেভ বেশি মানে কি? ফ্ল্যাট। এটা মনে রাখবে যে এই সেগমেন্টটা এখানে এরকম করে মনে রাখো, যদি মনে রাখতে একটু অসুবিধা হয়, যে কনকেভ মানে হচ্ছে ফ্ল্যাট। ঠিক আছে, এই সেগমেন্টটার কথা বলছি। ওকে, নাও এখন আমরা কি করব? আমরা এই বিসিডি সেগমেন্টের কথা বলবো। এটাকে স্টোরেজ সেগমেন্ট বলে। মানে কীরকম কতটা স্টোর হচ্ছে জলটা, সেটা উপরে এই জিনিসটা ডিপেন্ড করে। ধরো বেশি স্টোরেজ হচ্ছে, যদি বেশি স্টোরেজ হয় তাহলে না এটা মানে কি হবে তোমাকে বলো তো? এরকম করে নিয়ে এরকম ফ্ল্যাট আসবে। ধরো স্টোরেজটা কম হচ্ছে, তখন কিন্তু এটা ফ্ল্যাটটা এরকম করে উঠে এরকম করে নামবে। কি বললাম? যত স্কিউড হবে, মানে স্কিউড মানে যত এরকম স্টিপ হবে, তত তুমি ভাববে স্টোরেজ কম হয়েছে। স্টোরেজ বেশি হয়েছে মানে এটা ফ্ল্যাট হবে। স্টোরেজ বেশি মানে কি? তুমি রান অফ পাচ্ছ না। তুমি ভালো করে চিন্তা করো, কোনো একটা জায়গায় বৃষ্টি পড়ছে, এত বেশি স্টোরেজ, মানে গর্ত এত বেশি আছে যে রান অফই আমি পাচ্ছি না, তাহলে কি এই স্টিপটা আমি শো করতে পারবো? শো করতে পারবো না। তাহলে বিসিডিটা আমি কোথায় লিখবো? এবি এখানে হয়ে গেল, বিসিডি এখানেই হয়ে যাবে। আমি এখানে বসে তোমাকে দেখাচ্ছি বিসিডি। 2 নম্বর কি দেখো, ভালো করে দেখবে, বিসিডি এটাকে আমরা বলি হচ্ছে স্টোরেজ সেগমেন্ট। স্টোরেজ সেগমেন্ট এর মানেটা কি হচ্ছে? এর মানেটা হচ্ছে যে ইফ দ্য স্টোরেজ ইজ মোর, যদি স্টোরেজটা বেশি থাকে, চেয়ার টানতে হবে, ইফ স্টোরেজ ইজ মোর, স্টোরেজ যদি বেশি থাকে, ইফ স্টোরেজ ইজ মোর, তাহলে কি হবে? যদি স্টোরেজ ইজ বেশি থাকে, ইফ স্টোরেজ ইজ মোর, দেন দিস বিকাম ফ্ল্যাট কার্ভ, দিস বিকাম ফ্ল্যাট। মানে মোটামুটি এভাবে যাবে, বুঝতে পারছো তো? এখান থেকে স্টোরেজ খুব বেশি হয়েছে না, তুমি ডিসচার্জ পাবে না। এই লাইনটা কি শো করছে? স্টোরেজ মোর। এতই স্টোরেজ হয়েছে যে ডিসচার্জই পাইনি, কিন্তু যদি এরকম করে যায় তার মানে কি? স্টোরেজ লেস। তাহলে বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি, ফ্ল্যাট। বাট ইফ storage is less and runoff is getting out, then a steep curve, steep or এটা কি বলবো, স্টিপই বলতে পারো, ফ্ল্যাট আর স্টিপ কার্ভ মে বি obtained। দেখো বুঝতে পারলে কিনা? এইটুকু তোমরা স্ক্রিনশট নাও। আমি সরে যাচ্ছি, টেক দ্য স্ক্রিনশট অফ দিস। এগুলো কিন্তু তুমি নোটসে পাবে না, হ্যাঁ,
তুমি ভেবো না সব কিছু নোটসে আছে, দিস থিংস ইউ উইল নট গেট ইন নোটস। এটা হয়ে গেল। আচ্ছা, এবার আমি এটা মুছে দিই, নাহলে দেখতে বাজে লাগছে। তুমি বুঝে গেলে না স্টোরেজ মোর হলে কি হবে, স্টোরেজ কম হলে কি হবে, এটাকে স্টোরেজ সেগমেন্ট কেন বলে, এভরিথিং ইউ হ্যাভ আন্ডারস্টুড। মানে বৃষ্টি হওয়ার পরে ধরো রাস্তার মধ্যে পটহোলস বেশি আছে, বা এমন কিছু আছে যার মাধ্যমে স্টোর হচ্ছে, মানে গাছপালা প্রচুর বেশি আছে, গাছপালা বেশি থাকলেও স্টোরেজ হয়ে যাবে। গাছপালা যদি বেশি থাকে তাহলে তো জলটা ফ্লো করতে পারবে না, গাছপালার মধ্যে আটকে যাবে, সেক্ষেত্রে আমি এইরকম একটা ফ্ল্যাট কার্ভ পাবো। কিন্তু ধরো এমন জায়গা যেখানে কোনো রকম গাছপালা কিচ্ছু নেই, স্লোপও কম, আর কোনো পটহোলসও নেই, একদম স্ট্রেট ফ্ল্যাট আছে, তখন কিন্তু তুমি এরকম স্টিপ একটা তুমি কার্ভ পাবে, মানে খুব বেশি ফ্লো হচ্ছে। স্টিপ কার্ভ মানে কি, ফ্লো ইজ মোর, মানে কিউটা বেশি, এই হিসাবে আসছে। আচ্ছা, লাস্ট আমাদের পোর্শনটা হচ্ছে ডি। হোয়াট ইজ ডি তাহলে? বিসিডি হলো 3 নাম্বার। দেখো ডি, ডি কে আমরা বলি হচ্ছে, এটা হলো রিসেশন লিম্ফ, রিসেশন লিম্ফ, ঠিক আছে, বা ফলিং লিম্ফ বলতে পারো, কোনো অসুবিধা নেই, অথবা ফলিং লিম্ফ। আচ্ছা, এই জিনিসটা কিসের উপর ডিপেন্ড করে, পরীক্ষা ইম্পর্টেন্ট, এইটা ডিপেন্ড করে হচ্ছে স্টোরেজের উপর। ইট ডিপেন্ডস অন স্টোরেজ অফ দ্য ক্যাচমেন্ট। এটাও কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ কোশ্চেন। তোমাকে পরীক্ষায় এই দুটো কোশ্চেনই করবে, যে রিসেশন লিম্ফটা কিসের উপর ডিপেন্ড করে, তুমি বলবে স্টোরেজ অফ ক্যাচমেন্ট, আর রাইজিং লিম্ফটা কিসের উপর ডিপেন্ড করবে, তুমি বলবে হচ্ছে স্লোপ অফ দ্য ক্যাচমেন্ট। তোমাকে কিন্তু কনফিউজ করে দেবে, তুমি কিন্তু কিচ্ছু শুনবে না। তোমাকে বৃষ্টির বলবে যে রেইনফল ইন্টেন্সিটি, তারপরে বলবে যে রেইনফল টাইম, সমস্ত কিছু দিয়ে রাখবে। আমি কি বললাম, চোখ বন্ধ করে। যদি তোমাকে রাইজিং লিম্ফ বলে, তাহলে তুমি বলবে স্যার দেখুন এটা হচ্ছে স্লোপের উপর ডিপেন্ড করে। যদি ফলিং লিম্ব বা রিসেশন লিম্ব বলে কিসের উপর ডিপেন্ড করে, তুমি বলবে স্টোরেজের উপর ডিপেন্ড করে। এই দুটো আমি আলাদা করে লিখে দিচ্ছি, একদম ইম্পর্টেন্ট, পরীক্ষায় তুমি এই দুটো থেকেই কোশ্চেন পাবে। তাহলে এটা কি হলো, এটা হলো হচ্ছে তোমার রাইজিং লিম্ব, এখানে লিখে রাখছি কিসের উপর ডিপেন্ড করছে, স্লোপ। আর ফলিং লিম্ব বা রিসেশন লিম্ব কিসের উপর ডিপেন্ড করছে, স্টোরেজ। প্লিজ রিমেম্বার দিস টু থিংস। আমি কিন্তু এখানে তোমাদের স্টার মেরে রেখে দিলাম। কি বললাম, রাইজিং লিম্ব স্লোপের উপর ডিপেন্ড করে, স্লোপটা ফ্ল্যাট না স্লোপটা মানে কীরকম সে তার উপরে। আর ফলিং লিম্বটা হচ্ছে স্টোরেজের উপর ডিপেন্ড করে, যে ক্যাচমেন্টে কীরকম স্টোরেজ আছে তার উপর ডিপেন্ড করে। হয়ে গেল, ব্যাস। এরপরে কি জিনিস আছে, তারপরে আমরা জানতে পারবো টিবিটা কি জিনিস। 4 নাম্বার টিবি। টিবিটা দেখো কি জিনিস, টিবিটাকে আমরা বলি হচ্ছে বেস পিরিয়ড। বেস পিরিয়ড মানে হচ্ছে, মানে যখন প্রথম বৃষ্টি হলো, দেখো প্রথম বৃষ্টি হলো, সঙ্গে সঙ্গে আমরা ডিসচার্জ কিছু একটা পেলাম, সেখান থেকে যেখানে আমার রান অফটা শেষ, মানে এরপরে গিয়ে চ্যানেলে মিশে গেল, তো তার যে ডিস্টেন্সটা, টাইম ইন্টারভ্যাল, সেটাকে আমরা টিবি বলি। এটাকে কি বলি তাহলে, বেস পিরিয়ড। বেস পিরিয়ড, বেস পিরিয়ড অফ হাইড্রোগ্রাফ। এটা কি, টাইম when the runoff starts to the time when it meets কোথায়, the stream। বুঝতে পারলে কিনা বলো, এইটা হচ্ছে টাইম বেস পিরিয়ড। আচ্ছা, টিপি কিটাকে, টাইম অফ পিক। দেখো টিপিকে, তারপরে কি আছে 5 নম্বর, টিপিকে, পিকে, পিকে, টিপিকে মানে হচ্ছে টাইম অফ পিক। বুঝতেই পারছো, টাইম অফ পিক এর মানেটা কি, টাইম অফ পিক মানে হচ্ছে যখন থেকে রান অফ শুরু হচ্ছে তখন থেকে রান অফের পিক আসতে কত সময় লাগছে। তো টাইম ইলাপস বিটুইন রান অফ, স্টার্ট অফ রান অফ টু ইট অ্যাচিভস দ্য পিক রান অফ। তাহলে এটা কি, এখানে লিখি টাইম ইলাপস, দাঁড়াও ব্যবস্থা করে দিচ্ছি আমি। এখানে লিখতে হবে টাইম পিকেটাতে, টিপিকেটাতে, টাইম ইলাপস from start of rain to কি, the runoff gets is full runoff at its maximum value। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু থেকে বৃষ্টি শুরু হওয়ার মধ্যে যে টাইমটাকে, সেটাকে বলছি হচ্ছে টাইম অফ পিক। আর টিএসটা হচ্ছে রিসেশন টাইম, টিএস। লাস্ট হচ্ছে 6 নাম্বার হচ্ছে টিএস, মানে হচ্ছে রিসেশন টাইম। হোয়াট ডু ইউ মিন বাই রিসেশন টাইম? দেখো রিসেশন টাইমটা হচ্ছে যে টাইম পিক থেকে, মানে পিক যখন হলো সেখান থেকে যখন চ্যানেলে গিয়ে মিট করে গেল বৃষ্টির জলটা বা রান অফটা, তার মধ্যে টাইমটা, ঠিক আছে। তাহলে কি, টাইম ইলাপস বিটুইন, টাইম ইলাপস বিটুইন কি, টাইম ইলাপস বিটুইন তোমার হচ্ছে পিক
পিক টু পিক না, টাইম ইলাস বিটুইন পিক অফ রান অফ টু ইটস ফল ইন স্ট্রিম। ব্যাস, মানে পিক অফ রান অফ থেকে স্ট্রিমে ফল অবধি যেই সময়টা লাগছে সেটাকে বলছি হচ্ছে রিসেশন টাইম। আপাতত তুমি এইটুকু লেখো, তারপরে আরও অনেক জিনিস আছে এখানে, টিএল দেখাতে হবে, আরও অনেক কিছু জিনিস আছে এখানে, ঠিক আছে, টিসি দেখাতে হবে, টাইম অফ কনসেন্ট্রেশন আছে। সো এভরিথিং আই হ্যাভ টু টেল ইউ। বি আর ডি পয়েন্টকে ইনফ্লেকশন পয়েন্ট বলে, এগুলো সব আমাকে দেখাতে হবে, সেই জন্য আমাকে এইটা আর এইটা মুছতে হবে। সো ইউ টেক দ্য স্ক্রিনশট, আর তোমার যদি কিছু করার থাকে পজ করে তুমি করো, আমি দেখি দেখা যাচ্ছে কি। আই হোপ ইট ইজ বিন, হ্যাঁ খুব সুন্দর, একটু ছোট হয়েছে সাইজটা, তুমি বুঝতেই পারছো পুরো বোর্ড জুড়ে আমি নিয়েছি, এর থেকে ছোট মানে বড় লিখলে আমি নিতে পারতাম না, ঠিক আছে। এভরিথিং ইজ বিন ডান, ওকে। তাহলে আমি এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, এবার দেখো, এবার আমাকে আরও অনেক জিনিস দেখাতে হবে। এটা কত নাম্বার ছিল? লাস্ট হচ্ছে 6 নাম্বার, 7 নাম্বার পয়েন্টে আসে। কাম টু পয়েন্ট নাম্বার 7, এগুলো মুছে দিচ্ছি। হ্যাঁ, এখানে অনেক কিছু জিনিস দেখাতে হবে। তুমি যদি অসুবিধা হয় না মোবাইলে পড়তে, ল্যাপটপে নিয়ে পড়বে, আমি কালকে দেখছিলাম ল্যাপটপে অনেক বড় বড় দেখা যায়। তুমি যত বড় স্ক্রিন নেবে এগুলো তত বড় দেখা যাবে। হয়তো মোবাইলের স্ক্রিনটা তোমার ছোট বলে তোমার ছোট লাগছে, এই বোর্ডটা কিন্তু অনেক বড়। এটা কিন্তু মানে 3 ফুট বাই 4 ফুটের বোর্ড। হ্যাঁ, 3x4। হ্যাঁ, তুমি ভাবতে পারছো আমি 5 ফুট 10 ইঞ্চি, মানে 3 ফুট বাই 4 ফিটের বোর্ড, এর থেকে বড় বোর্ড আর পাওয়া যায় না। তো এর থেকে বড় আর পাওয়া সম্ভব ছিল না আমার পক্ষে। তো এই হলো, ঠিক আছে। এবার আরও কিছু কিছু জিনিস দেখাতে হবে। এই জায়গাটা এবার আমি মুছে দিই, কারণ এখানে আমাকে শো করতে হবে। এই জায়গাটাও মুছে দিই। তুমি বুঝতে পারলে তো, এটা ডেপথ, এটা টাইম। এবার আমি শো করছি, দেখো কি জিনিস। এই যে মাঝখানটা যে হচ্ছে না, এটাকে আমরা G1 বলি। কি বলছি? G1। G1টা কি? G1টা হচ্ছে রেইনফলের সেন্টার অফ মাস। আর এইখানে আমি একটা G2 নিলাম। G2টা কি বলতো? G2টা হচ্ছে সেন্টার অফ মাস অফ দ্য হাইড্রোগ্রাফ। এই দুটোর মধ্যে যে ডিস্টেন্স আছে, এই দুটো G1 টু G2, যেটাকে আমরা TL বলি, যেটাকে টাইম ল্যাগ বলে। তুমি বুঝতে পারলে কি মানে? G1 হচ্ছে, আমি সব কিছু লিখে দেবো, ডোন্ট বলি। তো G1 থেকে G2-র মধ্যে যে টাইমের ডিফারেন্স, সেটাকে TL বলে। আচ্ছা, আর একটা কি আছে? টাইম অফ কনসেন্ট্রেশন। এটা বেশি ইম্পর্টেন্ট। পরীক্ষার সময় তোমাকে প্রত্যেক, মানে গেটে তো 2-3 বার এসেই কোশ্চেন, তুমি ম্যাক্সিমাম জায়গায় যদি পিএসসির কোশ্চেন দেখো প্রিভিয়াস ইয়ার, তাহলে টিসি পাবে। টিসি হচ্ছে টাইম অফ কনসেন্ট্রেশন, এটা দিয়ে পরীক্ষা কোশ্চেন আসে। টিসিটা হচ্ছে তোমার যেখানে তোমার রেইনফল শেষ হলো, সেখান থেকে রিসেশন লিম্ব অব্দি টাইমটাকে টিসি বলে। টিসি, যেটাকে আমরা বলি টাইম অফ কনসেন্ট্রেশন। বুঝতে পারলে কিনা বলো? তা টিসিটা কি হলো? যেখানে তোমার রেইনফল শেষ হলো, রেইনফলটা শেষ হলো। এই জন্য কিন্তু এই জিনিসটা দেওয়া দরকার। এই জিনিসটা যদি তুমি না দাও, তাহলে টিএল আর টিসি তো তুমি দেখাতেই পারবে না। ধরো তোমাকে হাইড্রোগ্রাফ ড্র করতে বললো, কম্পোনেন্টস অফ হাইড্রোগ্রাফ, তুমি টিএল টিসি দেখাতে পারবে তুমি যদি এই বৃষ্টির এই কম্পোনেন্টটা না দাও? সেই জন্য এটা দেখানো দরকার। মানে টিএল মানে হচ্ছে, দাঁড়ায় এবার আমি লিখে দিই। সবার প্রথমে আমি লিখবো যে G1টা কি জিনিস। G1 দেখো, G1 হচ্ছে সেন্টার অফ মাস, সেন্টার অফ মাস অফ রেইনফল। ভালো করে দেখবে কিন্তু, রেইনফলের সেন্টার অফ মাস এটা। আর G2টা কি? সেন্টার অফ মাস, সেন্টার অফ মাস অফ হাইড্রোগ্রাফ। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে সেন্টার অফ মাস অফ রেইনফল, আর একটা হচ্ছে সেন্টার অফ মাস অফ হাইড্রোগ্রাফ। হ্যাভ ইউ আন্ডারস্টুড দিস টু থিংস অর নট? বলো। দিস ইজ G1 অ্যান্ড দিস ইজ G2। হলো? তাহলে এবার আমরা কি দেখবো? টাইম অফ ল্যাগটা কি জিনিস? টিএল। টিএল মানে হচ্ছে ল্যাগ টাইম। ল্যাগ টাইম মানে কি? মানে হচ্ছে দ্য টাইম ডিফারেন্স বিটুইন সেন্টার অফ মাস অফ রেইনফল টু সেন্টার অফ মাস অফ হাইড্রোগ্রাফ। টাইম ডিফারেন্স, টাইম ডিফারেন্স বিটুইন কি কি? সেন্টার অফ মাস, সিএম লিখছি, হ্যাঁ, অফ রেইনফল টু সেন্টার অফ মাস অফ হাইড্রোগ্রাফ। ব্যাস, বুঝতে পারলে কিনা বলো তো টাইম ল্যাগটা? টিএল। ঠিক আছে, আচ্ছা। এরপরে আরও দুটো জিনিস আছে, যে বি আর ডি পয়েন্টটাকে বলে হচ্ছে টাইম অফ পয়েন্ট অফ ইনফ্লেকশন। দেখো, আরও কোথায় তোমরা শুনেছো পয়েন্ট অফ ইনফ্লেকশন? তোমরা শুনেছো বিএমডি বা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে, যারা স্ট্রাকচার বা সম পড়ে নিয়েছো তারা জানো যে যখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম একটা জায়গা থেকে একটা জায়গায় কার্ভ চেঞ্জ করে, মানে ধরো এটা বিএমডি ডায়াগ্রাম তোমার হচ্ছে, এরকম করে যাচ্ছে, আসছে আসছে, আস্তে 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 একটা সাইন চেঞ্জ করলো, মানে এটা পজিটিভ এটা নেগেটিভ, যেই জায়গাটা সাইন চেঞ্জ করে সেই জায়গাটাকে পয়েন্ট অফ ইনফ্লেকশন বলে। সিমিলারলি বি আর ডিটাও কিন্তু পয়েন্ট অফ ইনফ্লেকশন। এখানে কনফিউজড হয় না, পয়েন্ট অফ ইনফ্লেকশন হচ্ছে একটা মাদার ইকুয়েশন, মানে মাদার জিনিস। মানে কি? যেখানে কোনো একটা কার্ভ তার কার্ভেচার চেঞ্জ করে সেটাকে পয়েন্ট অফ ইনফ্লেকশন বলে। ঠিক আছে, তো এই জায়গাটাতে অ্যাকচুয়ালি কার্ভটা
মানে কার্ভেচার চেঞ্জ করেছে, বুঝতেই পারছো এখান দিয়ে মানে কনকেভ হতে 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 পরের দিকে এরকমভাবে গেছে, উত্তল হয়ে গেছে। তো যেই জায়গাটাতে কার্ভ তার কার্ভেচার চেঞ্জ করেছে সেটাকেই বেসিক্যালি পয়েন্ট অফ ইনফ্লেকশন বলে। তো সিমিলারলি তাহলে এখানে কি হচ্ছে, এখানে লিখছি আমাদের পরের পয়েন্টটা, এটা ধরো 7 নাম্বার ছিল, 8 নাম্বার। 8 নাম্বার কি, পয়েন্ট অফ ইনফ্লেকশন। পয়েন্ট বি অ্যান্ড ডি আর কল্ড পয়েন্ট অফ ইনফ্লেকশন। ঠিক আছে, এই দুটোকে আমরা পয়েন্ট অফ ইনফ্লেকশন বলি। কেন? বিকজ হেয়ার কি হয়েছে, বিকজ হেয়ার দ্য কার্ভেচার চেঞ্জেস। দেখো বুঝতে পারলে কিনা, মোটামুটি সব জিনিস বলা হয়ে গেল। নাও দ্য অনলি থিং রিমেন্স দ্যাট ইজ টাইম অফ কনসেন্ট্রেশন হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস হাইড্রোগ্রাফ, সেটা আমি ওখানে দেখাবো। ঠিক আছে, চলো এবার টাইম অফ কনসেন্ট্রেশনে চলে আসো। টিসি লাস্ট 9 নাম্বার ধরো, টাইম অফ কনসেন্ট্রেশন। টাইম অফ কনসেন্ট্রেশন সবার প্রথমে তো এর ডেফিনেশনটা তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে, বলবে যে টিসি মানে কি বলো তো, টিসির ডেফিনেশনটা বলো। তুমি কি বলবে? বলবে স্যার দেখুন টিসি মানে হচ্ছে দ্য লাস্ট ড্রপ অফ রেইনফলের ক্যাচমেন্ট আউটলেটে পৌঁছে যেতে যত সময় লাগে সেটাকে টাইম অফ কনসেন্ট্রেশন বলে বাংলা কথায়। যদি তোমার কাছে কোনো গ্রাফ ট্রাফ না থাকে, তুমি গ্রাফ থাকলে কি বলবে? স্যার দেখুন এখান থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটাকে আমরা টিসি বলছি, কিন্তু তোমার কাছে কোনো গ্রাফ নেই, তোমাকে এমনি জিজ্ঞেস করলো পয়েন্ট অফ কনসেন্ট্রেশন কাকে বলে, সরি টাইম অফ কনসেন্ট্রেশন কাকে বলে, তুমি কি বলবে? তুমি বলবে স্যার দেখুন লাস্ট ড্রপ অফ রেইনফল, মানে যেই রেইনফলটা লাস্ট ড্রপ হয়েছে, আমার কথাটা বুঝতে পারছো? লাস্ট ড্রপ অফ রেইনফল মানে এখান থেকে রেইনফল হচ্ছে 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 এখানে রেইনফল শেষ, বৃষ্টি শেষ, তাহলে লাস্ট ড্রপ অফ রেইনফলের ক্যাচমেন্ট আউটলেটে যেতে যত সময় লাগে সেটাকেই টাইম অফ কনসেন্ট্রেশন বলে। তাহলে কি বাংলা ডেফিনেশনটা হলো? টাইম টেকেন ফর কার? টাইম টেকেন ফর লাস্ট ড্রপ অফ রেইনফল, লাস্ট ড্রপ অফ রেইনফল টু রিচ কি চ্যানেল আউটলেট, মানে একদম আউটলেটে চলে গেল, এরপরে আর ওর ইয়ে নেই, এরপরে ওটা এটাকে আর ধরে না ইয়ের মধ্যে, মানে চ্যানেল থেকে বাইরে বেরিয়ে গেছে আর কি। তো দ্য টাইম টেকেন ফর দ্য লাস্ট ড্রপ অফ রেইনফল টু রিচ চ্যানেল আউটলেট ইজ কল্ড টিসি বা টাইম অফ কনসেন্ট্রেশন। এখান থেকে তো প্রচুর টাইপের কোশ্চেন আসে পরীক্ষায়। ঠিক আছে, কীরকম টাইপের কোশ্চেন আছে সেটা আমি তোমাকে বলি। তার আগে একটা কিরপিচ ইকুয়েশন আছে, যেটা হচ্ছে তোমার এম্পেরিক্যাল ইকুয়েশন। সেই ইকুয়েশনটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো কি একটা এম্পেরিক্যাল ইকুয়েশন টিসির, সেটা কি? টিসি বার করতে গেলে এম্পেরিক্যাল ইকুয়েশন হচ্ছে 0.01947। এটা তোমার মনে থাকবে আশা করি, বইতে দেখবে এরকম করে থাকে k⁻⁷। এইভাবে তুমি মনে রাখবে না, তখন আবার কে এর ভ্যালু তোমাকে মনে রাখতে হবে। আমি তোমাকে একটা ইকুয়েশন বলে দিচ্ছি, সেই ফরম্যাটে মনে রাখবে, একটা ইকুয়েশনই হয়ে যাবে। হোয়াট ইজ দ্য ইকুয়েশন, মানে আমি যেরকম করে মনে রাখি, তুমি কি মনে রাখবে তোমার ব্যাপার। নোটসে দেখবে আলাদা রকমভাবে দেওয়া আছে, আর সেখানে কিন্তু নোটসে ভুল দেওয়া আছে। আমাদের হাইড্রোলজি স্যার, আমি নাম বলবো না, খুব দুঃখিত ব্যাপার যে উনি ভুল পড়িয়েছেন, একদম ভুল পড়িয়েছেন, পরিষ্কার কথা। আমার বলতে কোনো লজ্জা নেই, পরে আমি বহু জায়গা খেটে এবং বহু স্যারদের সাথে আলোচনা করে এটা বার করেছি। মানে উনি ইউনিটটা ভুল বলেছিলেন, উনি যে ইউনিটটা বলেছিলেন সেটা ভুল বলেছিলেন। ইউনিট ভুল মানে কি হলো? ইকুয়েশনটা ভুল হয়ে গেল। এটা তো এম্পেরিক্যাল ইকুয়েশন না, ইউ হ্যাভ টু গিভ দ্য কারেক্ট ইউনিট। ঠিক আছে, মানে লজ্জা পর কিছু নেই, স্যারদের দ্বারা মাঝে মাঝে এরকম ভুল হয়। টিসি 0.01947, এইটা হচ্ছে L³ ডিভাইডেড বাই ডেল্টা H টু দি পাওয়ার 0.385। এইটা মনে রাখবে, আমি এটা মনে রাখি। আর এখান থেকে এটা এসছে, কে এর ভ্যালু আবার ওখানে L³ বাই ডেল্টা H তার হাফ রুট বসাবে। তুমি দেখবে এই ইকুয়েশনটা দেওয়ার পরে ওরা কি করেছে, k ইকুয়ালস টু L³ ডিভাইডেড বাই ডেল্টা H তার রুট করে দিয়েছে। তো অত রুট ফুট করার কি আছে, একবারে মনে রেখে দাও। ইফ ইউ রিমেম্বার দিস ইকুয়েশন, একবারে হয়ে যাবে, একটা ইকুয়েশন, ব্যাস, আর কিছু কি মনে রাখবে? টিসি মানে হচ্ছে 0.01947 L³ বাই ডেল্টা H টু দি পাওয়ার 0.385। ওই দেখবে 0.77 ছিল না, ডিভাইডেড বাই 2 করে এটা এসছে, ওটা রুটের জন্য এটা এসছে আর কি। আমি মানে ইকুয়েশনটাকে এরকম করে ম্যানেজ করে রেখেছি, এরকম করে তুমি করলে তোমার একটা ইকুয়েশনই হয়ে যাবে। প্রথমে কে, তারপর আবার কে এর ভ্যালু বসাও, অত ঝামেলা করার কোনো দরকার নেই, ওয়ান ইকুয়েশন, দ্যাটস ইট। আচ্ছা, এবার ইউনিটগুলো খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ কি এটা এম্পিরিক্যাল ইকুয়েশন, সো এখানে কিন্তু ইউনিটটা খুব ইম্পর্টেন্ট। তুমি যদি কিরপিচ ইকুয়েশন লিখে সার্চ করো, কিরপিচ ইকুয়েশন বলে এটাকে, হ্যাঁ, তুমি দেখবে এখানে ফুট দিয়ে ইউনিট দেওয়া আছে। তো ফুট দিয়ে তো আমরা সেই ইউনিটটা করছি না, সেই জন্য তুমি এই টার্মটা কিন্তু আলাদা পাবে।
মানে আমি এটা কেন বলছি, আমাকে বহু ছেলে পরে বলে যে স্যার আপনি এটা করিয়েছেন কিন্তু আমি নোটসে এটা পাচ্ছি, বা আমাদের ক্লাসে এটা পড়িয়েছে, বা নেটে এরকম পাচ্ছি। তা আমি আগের থেকেই বলে দিলাম তুমি কিন্তু এটা সেম পাবে না। তার কারণটা আমি যে ইউনিটে বলছি সেই ইউনিটেই যদি তুমি দেখো তাহলে সেম পাবে। আদারওয়াইজ তুমি যদি নেটে কিরপিচ ইকুয়েশন লিখে সার্চ করো টাইম অফ কনসেন্ট্রেশনের প্রচুর ভ্যালু পাবে, দেখবে ফুটে আছে, ইউনিটটা দেখবে। তাহলে এটা কি ইউনিট হচ্ছে, দ্য টিসি ইউ উইল গেট ইন মিনিট, টাইম অফ কনসেন্ট্রেশনটা তুমি মিনিটে পাবে। এলটা কি জিনিস, এলটা হচ্ছে চ্যানেল লেন্থ, চ্যানেল লেন্থ, চ্যানেল লেন্থ ইন মিটার। এখানে কিন্তু নোটসে কিলোমিটার দেওয়া আছে, ভুল, ঠিক করে নেবে, কিলোমিটার নয়, চ্যানেল লেন্থ ইন মিটার। আমি তোমাকে অঙ্ক করাবো, তুমি বুঝতে পারবে। এল হচ্ছে চ্যানেল লেন্থ ইন মিটার, আর ডেল্টা এইচ মানে কি, ডেল্টা এইচ মানে স্লোপ ডিফারেন্স, স্লোপ ডিফারেন্স ইন মিটার। এই দুটো শুধু মনে রাখবে। তাহলে এই টিসিটা তোমার মিনিটে বাড়াবে যদি তুমি এলটাকে মিটারে বসাও এবং ডেল্টা এইচটাকে মিটারে বসাও। স্লোপ ডিফারেন্স বুঝতেই পারছো না, ধরো একটা চ্যানেল আছে এরকম করে গেছে, তার মানে কি, এই যে ধরো এটা বেস তোমার বা ডেটাম, এখান থেকে এর ডিফারেন্সটা মাইনাস এখান থেকে এর ডিফারেন্সটা, ডেল্টা এইচ মানে স্লোপটা কত ডিফার করছে সেইটা। বুঝতে পারলে কিনা বলো, দিস ইজ দ্য থিং। নাও আই উইল রাব দিস থিংস। সো তোমাদের যদি কিছু করার থাকে তোমরা করে নাও। দেখা যাচ্ছে কিনা দেখি, হ্যাঁ পরিষ্কার দেখা যাচ্ছে। এবার এত সুন্দর জিনিসটা বানালাম, এটা আমাকে মুছে দিতে হবে। হলো, ঠিক আছে। দেখো এবার কি আছে বলো তো, এটা তো আমরা ফ্লাড হাইড্রোগ্রাফ করছিলাম না, এবার আমাদের ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ সম্বন্ধে একটু জানতে হবে। আমাদের একটা রিলেশন আছে ফ্লাড হাইড্রোগ্রাফের সাথে ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফের, দ্যাট ইউ হ্যাভ টু নো। দেখো ওটা কি, মানে আমি কিন্তু ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ তোমাদের এখনো বলিনি। এই যে এই জিনিসটা যে আছে না, এটাকে বেস পিরিয়ড বলে, বেস ফ্লো, সরি পিরিয়ড না ফ্লো, এটাকে বলা হচ্ছে বেস ফ্লো। ঠিক আছে, যাই হোক, এবার আমি মুছে দিচ্ছি, মুছে দিয়ে তোমাদের দেখাচ্ছি। কালকের জিনিস একটু রিক্যাপিচুলেট করব, ঠিক আছে, তাতে তুমি বুঝে যাবে যে আমি কি বলতে চাইছি, হোয়াট আই এম ট্রাইং টু সে। সি, দেখো ভালো করে দেখবে কিন্তু, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কি বলেছিলাম, রান অফ, রান অফকে কীভাবে ভাগ করা যায় গো, শর্টে লিখছি, সারফেস রান অফ, আর একটা কী বলেছিলাম, সাব সারফেস রান অফ। সারফেস রান অফ তো সারফেস রান অফ, এর কোনো ঝামেলা নেই। সাব সারফেস রান অফটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম না, একটা কি বলেছিলাম, সিপেজ অথবা প্রম্পট ইন্টারফ্লো, ওটা লিখলাম না। আর একটা আমি বলেছিলাম, কি বলেছিলাম, ডিলেট ফ্লো বা বেস ফ্লো, বেস ফ্লো। এই দুটোকে একসাথে আমরা কি বলে দিয়েছিলাম, ডাইরেক্ট রান অফ। মনে আছে কি, দিস টু টুগেদার ইজ কল ডাইরেক্ট রান অফ। দেখো এইটুকু বুঝতে পারলে, এটা তো কালকেই পড়িয়েছিলাম। এই যে ডাইরেক্ট রান অফের সাথে যদি আমি বেস ফ্লোটাকে যোগ করে দিই, তাহলে আমরা পাই হচ্ছে ফ্লাড রান অফ। বুঝতে পারলে, তাহলে ফ্লাড রান অফের কোরেসপন্ডিং, বা ফ্লাড বা টোটাল রান অফ একই ব্যাপার, টোটাল রান অফ। তাহলে ফ্লাড বা টোটাল রান অফের কোরেসপন্ডিং যে হাইড্রোগ্রাফটা ছিল সেটাকে আমরা কি বলছিলাম, ফ্লাড হাইড্রোগ্রাফ, যেটা তোমাকে দেখাচ্ছিলাম। যদি ফ্লাড হাইড্রোগ্রাফ বা টোটাল হাইড্রোগ্রাফ থেকে আমি বেস ফ্লোটাকে মাইনাস করে দিই, এখান থেকে এটাকে মাইনাস করে দিই, তাহলে আমি পাবো হচ্ছে এটা ডাইরেক্ট রান অফ। তাহলে এর রিলেশনটা এবার আমি ভালো করে তোমাদের বলে দিই। এটা তো তুমি দেখলেই, রিলেশনটা কি দেখো, ডাইরেক্ট রান অফ প্লাস বেস ফ্লো, এটা কিন্তু মুখস্থ রাখবে, হ্যাঁ, ইজ ইকুয়াল টু তোমার কি, টোটাল বা ফ্লাড হাইড্রো, ফ্লাড ফ্লাড ফ্লো, ফ্লাড ফ্লো। তার মানে যদি তোমার ডাইরেক্ট রান অফ দেওয়া থাকে, তার সাথে বেস ফ্লো অ্যাড করলে তুমি ফ্লাড পাবে। যদি ফ্লাড দেওয়া থাকে, তার সাথে বেস ফ্লো মাইনাস করলে ডাইরেক্ট রান অফ পাবে। বুঝতে পারলে কিনা বলো, হ্যাভ ইউ আন্ডারস্টুড দিস থিং? কি বললাম, তোমার পরীক্ষার সময় এটা দেওয়া থাকতে পারে ডাইরেক্ট রান অফ, তখন তুমি বেস ফ্লোটা যোগ করে দেবে, তাহলে তুমি ফ্লাডটা পাবে, বা টোটাল ফ্লো একই জিনিস। হ্যাঁ, টোটাল বা ফ্লাড ফ্লো একই জিনিস। যদি ফ্লাড ফ্লো দেওয়া থাকে, তাহলে বেস ফ্লোটাকে মাইনাস করবে, করে এটা পাবে। এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে, ডিবি ইজ ইকুয়াল টু এফ। ঠিক আছে, ব্যাস। এইবার একটা করব আমরা অঙ্ক। দেখো কোথায় আছে অঙ্কটা, দেখি এক সেকেন্ড। নোটসের কোথায় আছে, যে নোটসটা আমি দিয়েছি সেই নোটসটা বার করো। সে নোটসের ওই পেজ নম্বর 53-তে চলে আসো। 53 যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা করবো। ফার্স্ট নিউমেরিক্যাল হাইড্রোগ্রাফে শুরু করবো। হ্যাঁ, দেখো কিভাবে করা যায়। অর্ডিনেটস অফ 6 আওয়ার ডিউরেশন স্টর্ম দেওয়া আছে, মানে ডিউরেশন অফ স্টর্ম মানে 6 আওয়ার ধরে বৃষ্টি হয়েছে। কীরকম জানো, এটা অ্যাকচুয়ালি কী জিনিস তোমরা এটা জানোই না। দেখো এই ধরো হাইড্রোগ্রাফটা তো ছোট করে আঁকাচ্ছি। হ্যাঁ, হাইড্রোগ্রাফ, এখানে কিউ ছিল, এখানে ছিল হচ্ছে টাইম। তারপরে তোমার এরকম ইউনিটগুলো তুমি পাচ্ছ এরকম। এই যে জায়গাটা, এই জায়গাটা
এইটা হচ্ছে 6 আওয়ার, স্টর্মটা 6 আওয়ারের, মানে প্রেসিপিটেশন না বর্ষাটা 6 ঘন্টার ধরে হয়েছে, এটা এখানে বলতে চাইছে। এই যে অর্ডিনেট অফ 6 আওয়ার ডিউরেশন স্টর্ম, এটার মানেটা কি? ডিউরেশন স্টর্ম 6 আওয়ার মানে এইটা বোঝাতে চাইছে ওরা। আর এই যে অর্ডিনেটগুলো দেওয়া আছে, অর্ডিনেটগুলো হচ্ছে হাইড্রোগ্রাফের, মানে কি দেখো 0-তে 5, এই যে 0 টাইমে ওরা বলেছে 5, আচ্ছা 12, ধরো এখানে 12 আছে, 12-তে বলেছে 40, সে ফর এক্সাম্পল 40, এবার এখানে কত বলেছে 80 না 36, আমি ভুল বলছি, দাঁড়া 12-তে 40, 24-এ ধরো এখানে পিক আছে, 24-এ ওরা বলেছে হচ্ছে 80, তারপরে 36-এ 60, 36-এ 60, তারপরে 25-এ 48, 25-এ 48, এরকমভাবে কমছে আর কি। তুমি বুঝতে পারলে জিনিসটা কি? মানে এই যে গ্রাফটা দেওয়া আছে, ঠিক আছে, এই গ্রাফটা আমি তোমাদের পরে আরও ভালো করে দেখাবো, প্রথমে অঙ্কটা করে নিই। গ্রাফটা বোঝানো খুব দরকার আছে, মানে তোমরা অনেকে হয়তো জানতে না ওই জিনিসটা কী জিনিস। দেখো প্রথমে আমি টেবিলটা লিখছি, টাইম দেওয়া আছে। হোয়াট ইজ দ্য টাইম গিভেন? 0-12, 0-12, 24, 36, 36, 48, 60, এরকমভাবে টাইম দেওয়া আছে। ওকে, নো প্রবলেম। 0-12, 24, 36, 48, 60, ইন দিস ওয়ে টাইম ইজ বিন গিভেন। ওকে, আর অর্ডিনেটস অফ ফ্লাড হাইড্রোগ্রাফ, অর্ডিনেটস অফ ফ্লাড, দেখো ফ্লাড দেওয়া আছে কিন্তু, তার মানে বেস ফ্লো ইনক্লুডেড আছে, ঠিক আছে। তো অর্ডিনেটস অফ ফ্লাড হাইড্রোগ্রাফ কি দেওয়া আছে দেখি, বলছে 5, 40, 5, 40, 80, 60, 80, 60, 25, 5, 25, 5, এরকমভাবে দেওয়া আছে। আচ্ছা, এরপরে কি দেওয়া আছে? বেস ফ্লো, এখানে বলা আছে দ্য ক্যাচমেন্ট এরিয়া, আমি একটু লিখে নিচ্ছি, হ্যাঁ। এরিয়া দেওয়া আছে তোমার হচ্ছে 300 কিলোমিটার স্কোয়ার, ঠিক আছে। আর বলেছে ফাইন্ড দ্য ডাইরেক্ট রান অফ ডেপথ, বেস ফ্লো দেওয়া আছে তোমার 5, বেস ফ্লো কনস্ট্যান্ট আছে, বলেছে 5 মিটার কিউব পার সেকেন্ড, ঠিক আছে। ব্যাস, চলো এবার অঙ্কটা করি। ডাইরেক্ট রান অফ ডেপথটা বার করতে বলেছে, তাহলে এবার আমরা কি লিখবো এখানে? বেস ফ্লো। কেন বেস ফ্লো লিখছি বলো তো? আই হ্যাভ টু ফাইন্ড ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ না, তাহলে আমাকে বেস ফ্লোটা মাইনাস করতে হবে। আমি তোমাকে কি বলেছিলাম? ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ প্লাস বেস ফ্লো ইজ ইকুয়াল টু ফ্লাড। তো ফ্লাড থেকে বেস ফ্লো মাইনাস করলে ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ পাবো। সো 5, 5, 5, 5, 5, 5, সব কাছে 5 দেওয়া আছে। তাহলে কি বলেছিলাম আমি? হোয়াট আই সেট, আমি, হ্যাঁ সময় লাগবে। এরপরে আমি কি বলেছিলাম তোমাকে এখানে, যে দেখো ফ্লাড না, আমি কি বলেছিলাম? ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ প্লাস বেস ফ্লো ইজ ইকুয়াল টু ফ্লাড। তাহলে ফ্লাড দেওয়া আছে, সেখান থেকে আমাকে ডাইরেক্ট রান অফটা বার করতে বলেছে, তাহলে কি বেসটা মাইনাস করতে হবে। সো ফ্লাড মাইনাস বেস করে আমি এখানে ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফের অর্ডিনেট পাবো যদি মাইনাস করি, তাই তো? তাহলে কি হচ্ছে? এটা 0, এটা 35, 80 মাইনাস 5, 75, জাস্ট মাইনাস করে দিলাম। এটা হচ্ছে 55, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 0। দেখো এখানে একটা খুব সুন্দর কনক্লুশন আছে, মনে রাখবে ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফের ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট সবসময় 0 হয়। যদি এটা না আসে তার মানে অঙ্ক তোমার ভুল হয়েছে, ঠিক আছে। ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফের ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টটা সবসময় 0 হয়। এর কারণ কি? বেস ফ্লো বার করার কিছু কিছু টেকনিক আছে, আমি শেখাবো, হ্যাঁ। গ্রাফিক্যাল তো সেই জন্য পরীক্ষাও তো আসে না বেসিক্যালি, ওই জন্য আমাদের মেডিসিন স্যাররা শেখায়নি, বাট আমি শিখিয়ে দেবো। বেস ফ্লো বার করার কিছু কিছু টেকনিক আছে, যে বেস ফ্লো কত কী করে জানবো আমি। সো বেস ফ্লো বার করার যে টেকনিকগুলো আছে তার মধ্যে এমন, মানে টেকনিকগুলো এমন যে সেখানে তোমার এই দুটো অর্ডিনেট 0 না হলে সেইভাবে বেস ফ্লো বের করা যাবে না। মানে টেকনিকগুলোই এমন যে 0 বেরোবে। তুমি এখন হয়তো বুঝতে পারছো না, আমি যখন পড়াবো তখন তুমি বুঝবে যে বেস ফ্লো বের করার যে টেকনিকগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো এমন টেকনিক যে অর্ডিনেট অফ ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ 0 আসবেই আসবে। তো সেই জন্য যদি 0 না আসে তারা ভাববে ভুল হয়েছে, অতএব এই দুটো 0 এসছে, পরিষ্কার কথা, মানে ঠিক আছে আমাদের। আমি কি করলাম? শুধু এই দুটোকে মাইনাস করে দিলাম। কেন মাইনাস করলাম? কারণ কি আমার ফর্মুলা বলে যে ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ প্লাস বেস ফ্লো ইজ ইকুয়াল টু কি? ফ্লাড। তাহলে ফ্লাড দেওয়া আছে, আমি যদি ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ বার করি তাহলে কি করতে হবে? বেস ফ্লো মাইনাস করতে হবে। সো আই মাইনাস ইট অ্যান্ড আই উইল গেট দিস। ব্যাস, এইটা হচ্ছে ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফের অর্ডিনেট পাওয়া গেল। এগুলো কিসে আছে? মিটার কিউব পার সেকেন্ডে আছে। এবার আমাকে কোশ্চেনে দেখো কি বার করতে বলেছে, সি দ্য কোশ্চেনটা দেখো কি বার করতে বলেছে। কোশ্চেনটা বলেছে যে ডাইরেক্ট রান অফ ডেপথ বার করতে, কিসে? সেন্টিমিটারে। আমাকে কিন্তু ডাইরেক্ট রান অফ ডেপথ বার করতে বলেছে ইন সেন্টিমিটার। এইটা হচ্ছে গল্প, আমাকে ডেপথটা বার করতে বলেছে। তাহলে আমি ডেপথটা কী করে বার করব? এটা তো মিটার কিউব পার সেকেন্ডে আছে,
পরিষ্কার কথা। এই যে মিটার কিউব পার সেকেন্ডে আছে, একে যদি আমি টাইম দিয়ে গুণ করি তাহলে মিটার কিউব আসবে, সেটাকে যদি আমি এরিয়া দিয়ে ভাগ করি তাহলে মিটার পেয়ে যাবো। বুঝতে পারছো না? দেখো তো, ইউনিটের খেলা তো। মিটার কিউব পার সেকেন্ড আছে, এটাকে যদি আমি সেকেন্ড দিয়ে গুণ করে দিই, সেকেন্ড মানে টাইম দিয়ে গুণ করলাম ধরো, তাহলে সেকেন্ড সেকেন্ড কাটা গেল, শুধু মিটার কিউব থাকলো। এটাকে যদি আমি এরিয়া দিয়ে ভাগ করে দিই তাহলে শুধু মিটার পেয়ে গেলাম। ইজন্ট ইট ইজি? তাহলে আমি কি করব, এই যে অর্ডিনেটটা পেলাম, এই অর্ডিনেটটা যে পেলাম, এই অর্ডিনেটের সাথে আমাকে টাইম গুণ করতে হবে। হোয়াট আই হ্যাভ টু ডু, অর্ডিনেট ইন্টু টাইম ডিভাইডেড বাই এরিয়া, ব্যাস। তাহলেই আমি ডাইরেক্ট রান অফ ডেপথ পেয়ে যাব। বুঝতে পারলে কিনা বলো? জানো, জিনিসটা বোঝার আছে, মুখস্থ করো না কিন্তু, সেই জন্য আমি বারবার করে বলছি, প্লিজ ডোন্ট, মানে লোকে মুখস্থ করে সামেশন অফ ও আই টি আই বাই এ ইজ ইকুয়াল টু ডেপথ, এগুলো মুখস্থ করার কি আছে ভাই? এগুলো তো ইউনিট দিয়ে চলে আসে। পিপল আর রিমেম্বারিং দিস থিংস, মানে 2.36 মানে যাচ্ছাতাইভাবে মুখস্থ করে। বইতে এমনভাবে দেওয়া আছে যাচ্ছাতাইভাবে মুখস্থ করে। কেন তুমি মুখস্থ করবে? কিছুই তো না, ইউনিটের খেলা। এটা মিটার কিউব পার সেকেন্ডের ইউনিট, টাইম দিয়ে গুণ করবে, ইউনিটটা ম্যাচ করাবে, ডিভাইডেড বাই এরিয়া দিয়ে ভাগ করে দেবে, হয়ে গেল। দেখো আমি কি করি, সি, আমার কাছে আছে অর্ডিনেট। অর্ডিনেট কি আছে? 0 প্লাস 35 যোগ করে দিচ্ছি, প্লাস 75 প্লাস 55 প্লাস 20 প্লাস 0, এটা হলো অর্ডিনেটটা। অর্ডিনেটের সাথে আমি টাইম গুণ করব। টাইম কি আছে বলো তো? দেখো, প্রত্যেকটা টাইম ইন্টারভেল হচ্ছে 12 12 12 12 করে আছে, তাহলে 12 দিয়ে গুণ করব। কিন্তু এটা তোমার আওয়ারে আছে, কোশ্চেনে দেখো পরীক্ষায় আওয়ারে আছে। এটা কিসে ছিল? এটা ছিল হচ্ছে মিটার কিউব পার সেকেন্ডে, তাহলে আমাকে ইউনিট ম্যাচ করাতে হবে। তো এটা আছে 12 আওয়ার, যদি করি তাহলে আমাকে কি 3600 দিয়ে গুণ করলে সেকেন্ড হবে, সেকেন্ড পার আওয়ার। তাহলে এই আওয়ার কেটে গেল, এই সেকেন্ড কেটে গেল, ব্যাপারটা শুধু মিটার কিউবে থাকলো। ঠিক আছে? আচ্ছা, ডিভাইডেড বাই এরিয়া। এরিয়া কত আছে? 300 কিলোমিটার স্কোয়ার, ইন্টু 10⁶ যদি করি তাহলে মিটার স্কোয়ার হয়ে গেল। তাহলে দেখো তো শুধু মিটার চলে আসলো কিনা, ক্যালকুলেট করো। কি আছে অঙ্কটার মধ্যে বলো তো? 35 প্লাস 75 প্লাস 55 প্লাস 20 ইন্টু 12 ইন্টু 3600 ডিভাইডেড বাই 300 ডিভাইডেড বাই 10⁶। সো দিস ইজ কামিং আউট অ্যাজ 0.02664। এটা আসছে হচ্ছে 0.02664 মিটারে আসবে, তাই না? মিটার স্কোয়ার আর মিটার কিউব কাটা গেছে, মিটারে আসবে, আমাকে সেন্টিমিটারে বার করতে বলেছে, তাহলে 2.664 সেন্টিমিটার। এটাই হচ্ছে ডাইরেক্ট রান অফ ডেপথ। বুঝতে পারলে কিনা বলো? দেখি অ্যান্সার কত আছে। 2.664 সেন্টিমিটার হয়ে গেল, গল্প শেষ, গল্প শেষ। বুঝতে পারলে? আচ্ছা, আমি অ্যাজ এ টিচার এটা জানি, অনেক ছেলেপেলে বলবে স্যার আপনি এটাকে সামেশান করে এটা 12 দিয়ে গুণ করলেন, আমি এটা বুঝতে পারলাম না। এই যে আপনি ডাইরেক্টলি এটা যোগ করে দিয়ে শুধু 12 দিয়ে গুণ করলেন, আমি বুঝতে পারলাম না। যদি টাইম ইন্টারভ্যালগুলো আলাদা আসতো, আলাদা হলে আলাদা করতে। আর এখানে টাইম ইন্টারভ্যাল সেম আছে না, যদি টাইম ইন্টারভ্যাল আলাদা থাকতো তাহলে আলাদা করতে। কি করে করতে? এই জিনিসগুলো আমি জানি, অ্যাজ এ টিচার আমি জানি তোমাদের এই সমস্যাগুলো হবে। এখানে কি করতে হয়? 0 ইন্টু 0 মানে এইটা ইন্টু এইটা। এটা কি করলাম? এখান থেকে এটা কি করলাম? 12 হলো 12 ইন্টু 35 প্লাস 12 ইন্টু 35 প্লাস কি হলো? আবার 12 আছে, 12 ইন্টু 75, 12 ইন্টু 75 প্লাস কি করলাম আমি? আবার 12 আছে, 12 ইন্টু 55। দেখো ডিফারেন্সগুলো দেখছি। প্লাস কি আছে? 12, আবার 36 থেকে 48 মানে 12 না, 12 ইন্টু 20, 12 ইন্টু 20 প্লাস কি করলাম? এটা হচ্ছে তোমার 12 ইন্টু 0, 12 ইন্টু 0। আর প্রথমটা তোমার ছিল হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। তো এই জায়গাটাকে 0 0 কেটে দাও, এই জায়গাটাকে আমি এটা কমন নিতে পারি না? 12 কমন নিয়ে নিলাম, 35 প্লাস 75 প্লাস 55 প্লাস 20, এটাই এখানে করেছি। জাস্ট 12টা আমি কমন নিয়ে নিয়েছি বাইরে, যেহেতু সবগুলোর সেম আছে। সেম না থাকলে আলাদা করে নিতে হতো, কিন্তু যেহেতু সেম আছে সেহেতু আমি কমন নিয়ে নিয়েছি, কমন নিয়ে এটা করে দিয়েছি, হয়ে গেল। আর কি আছে অঙ্কটার মধ্যে? সিম্পল থিং, জিনিস নিয়ে যোগ করে দিলাম। 12টা কমন নিলাম, যেহেতু সব জায়গায় সেম আছে, 12টা আমি বাইরে কমন, ওই জন্য অর্ডিনেটগুলো একসাথে প্রথমে যোগ করে দিয়ে 12 গুণ করে এরকম করে বের করেছি। ব্যাস, দিস ইজ দ্য অ্যান্সার। এবার এর রেজাল্টটা দেখো, লাস্ট অ্যান্সার তো বেরিয়ে গেল। এটা আমি তোমাদের দেখাতে চাই। এই ছিল হচ্ছে তোমার ডিসচার্জ ভার্সেস টাইম। এটা ফ্লাড হাইড্রোগ্রাফ ছিল, তো এরকমভাবে আসবে। এবং এইখানে ছিল হচ্ছে এই জিনিসটা। এই যে বেস ফ্লোটা আছে না, বেস ফ্লো যেটা নিচে থাকে, এই বেস ফ্লোটা এখানে বলা আছে যে 5 মিটার কিউব পার সেকেন্ড। বুঝতে পারলে কিনা বলো? এই যে 5টা যে দেওয়া আছে, বেস ফ্লোটা কনস্ট্যান্ট দেওয়া আছে, 5 মিটার কিউব পার সেকেন্ড দেওয়া আছে।
এই পুরো জিনিসটা যদি তুমি নাও, পুরো জিনিসটা বলতে এই পুরোটা যদি তুমি নাও, তাহলে সেটা ফ্লাড হাইড্রোগ্রাফ হচ্ছে। যদি বেস ফ্লোটা মাইনাস করে দাও, তাহলে এটা ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ হচ্ছে। ধরো এখান দিয়ে একটা অ্যাক্সিস হয়ে গেল টাইম, ব্যাস তাহলেই তোমার ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ হয়ে গেল, ডিসচার্জ ভার্সেস টাইম। যদি এই অ্যাক্সিসটা না নিয়ে এই অ্যাক্সিসটা নাও, তাহলে এটা কি হচ্ছে, এটা তোমার ফ্লাড হাইড্রোগ্রাফ হচ্ছে। তো আপাতত যেহেতু ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ নিয়ে গল্প, সেহেতু আমি এটা মুছে দিলাম। তাহলে ডিসচার্জ ভার্সেস টাইম হয়ে গেল, গল্প শেষ। এবার এই ডিসচার্জ ভার্সেস টাইমের মধ্যে সবার প্রথমে তোমাকে দেওয়া ছিল হচ্ছে অর্ডিনেট অফ ফ্লাড হাইড্রোগ্রাফ। ওকে ওকে ওকে, এটা দেওয়া ছিল না, সরি 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 ইনিশিয়ালি তোমার দেওয়া ছিল হচ্ছে অর্ডিনেট অফ ফার্স্ট হাইড্রোগ্রাফ 0, তারপরে 12, 24 কি ম্যাক্সিমাম এসছে, 12টা একটু পরে পরে দিতে হবে। 12, এখানে ধরো 24, 24-এর পরে 36, 48, 36, 48, 60 এরকম। তাহলে 12তে কত অর্ডিনেট বলেছে, 12তে অর্ডিনেট বলেছে 35, 24-এ কত অর্ডিনেট বলেছে, 24-এ অর্ডিনেট বলেছে 75, 36-এ কত অর্ডিনেট বলেছে, 36-এ অর্ডিনেট বলেছে 55, 48-এ কত অর্ডিনেট বলেছে 20, আর এটা 0। এই হচ্ছে গল্প, এইভাবে জিনিসটা বানানো হয়েছে। তা এই যে গ্রাফিক্যাল জিনিসটা সেটা হচ্ছে এইটা। আর এটা তাহলে কি, দেখো প্রথমেই বলেছে 6 আওয়ার স্ট্রং, তাহলে এইটা হচ্ছে 6 আওয়ার স্ট্রং হয়েছে। বুঝতে পারলে কিনা বল। আর এর ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফের ডেপটা কত হলো, 2.664, তা এইটা হচ্ছে 2.664, 2.664, প্রোভাইডেড বেস ফ্লোটা নেই, মানে প্রোভাইডেড যদি ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ হয় তাহলে 2.664 হচ্ছে ওর ইয়েটা, বেস ফ্লো হলে আলাদা হবে। এইটা হচ্ছে এখানে গল্প। তাহলে বুঝতে পারলে এইটা হচ্ছে বৃষ্টিরটা, যত বৃষ্টি হচ্ছে মানে প্রেসিপিটেশন স্ট্রম, তার খবরটা এটা দেয়। আর এই গ্রাফটা কিসের খবর দিচ্ছে, এই গ্রাফটা খবর দিচ্ছে হচ্ছে রান অফের, মানে বৃষ্টি হওয়ার পরে যে জলটা ফ্লো করছে তার খবরটা হচ্ছে এটা দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, এগুলো কিন্তু মনে রাখবে, এগুলো না মনে রাখলে তুমি মুখস্থ করার মতো হয়ে যাবে। হাইড্রোগ্রাফ কিন্তু মুখস্থ করলে চলবে না। কি হলো, ফার্স্ট ইনফরমেশন অফ রেইনফল, ইনফরমেশন অফ রেইনফল is given in is given here। ঠিক আছে, ছোট্ট করে তুমি একে দেখিয়ে দাও। আর ইনফরমেশন অফ ফ্লো, ইনফরমেশন অফ ফ্লো অথবা রান অফ তুমি কোথায় পাবে, সেটা তুমি পাবে হচ্ছে এর মাধ্যমে, যে কিভাবে ফ্লো করলো সেটা তুমি এখানে পাবে। হাইড্রোগ্রাফ দুটো জিনিস শো করে, দুটোই করে, মানে প্রেসিপিটেশনের ইনফরমেশনও শো করে, আবার রান অফের ইনফরমেশনও শো করে। এই জায়গাটা হচ্ছে প্রেসিপিটেশনটা শো করছে, মানে কীরকম বৃষ্টি হয়েছে, কত ডেপথ হয়েছে, কতক্ষণ ধরে বর্ষা হলো। তুমি বলো না আরে 6 ঘন্টা বৃষ্টি হলো, এইটা। আচ্ছা 6 ঘন্টা বৃষ্টি হওয়ার পরে এখনও জল রাস্তা দিয়ে যাচ্ছে, এখনও জল ভরে আছে, মানে 2 দিন ধরে জল রাস্তায় জমে আছে, এইটা। 2 দিন ধরে রাস্তায় জল, 3 দিন ধরে রাস্তায় জল জমে আছে, দিস। আর বৃষ্টি কতক্ষণের হয়েছে, 6 ঘন্টার, এইটা। বুঝতে পারলে, 6 ঘন্টার বৃষ্টি, 2 দিন ধরে রাস্তায় জল জমে আছে, 2 ঘন্টার বৃষ্টি, 5 দিন ধরে রাস্তায় জল জমে আছে। দিস ইজ দ্য থিং। নাও আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য বেসিক থিংস অফ হাইড্রোগ্রাফ। ওকে, চলো।